আকাশের কথা শুনে ইরা তো কান্না করেই চলেছে। থেমে গেলে কেন? তারপর কি হয়েছে? তারপর হ্যাঁ বলো, তারপর কি হলো? আমাদের গাড়িটা নিচে পড়ে যায়। এরপর আমাদের মধ্যে কি হয়েছে তা আমার জানা নেই, কিন্তু 1 মাস পর আমার যখন জ্ঞান ফিরল তখন আমি একটা হসপিটালের বেডের উপর শুয়ে আছি। আমি তখন চারপাশে তাকিয়ে শুধু তোমাকেই খুঁজেছি, কিন্তু তোমাকে পাইনি। তোমাকে খুঁজতে থাকি, কিন্তু 1 মাস ধরেও তোমার কোনো খোঁজ খবর পাইনি। অন্যদিকে আমি তোমার বাবাকেও খুঁজতে থাকি, কিন্তু ওনাকে পাইনি। তোমার বাড়িতে গিয়ে জানতে পারি ওনাকে কেউ নাকি মেরে ফেলেছিল। আমি ওনার জন্য অনেক কেঁদেছি। কি? আমার বাবা মারা গিয়েছে? আমিও তখন এটা ভেবে নিয়েছি, কিন্তু পরে আমি ওখান থেকে বাংলাদেশে চলে আসি। এখানে আসার পর জানতে পারি এখানে সবই জানে আমি মরে গেছি, কিন্তু কি করব, তবুও আমি বাড়ির ভেতরে প্রবেশ করি। ওখানে আমি তোমার বাবাকে দেখতে পাই, সেজন্য আমি ওনাকে গিয়ে জড়িয়ে ধরি। আপনি বেঁচে আছেন? আমার কণ্ঠ শুনে বাড়ির সবাই আমার দিকে তাকায়। ঈশা তোমাকে দেখতে পেয়ে ভাইয়া বলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরে। ভাইয়া, এতদিন কোথায় ছিলি তুই? বলবো, তোদের সবই বলবো। বাবা আমাকে জড়িয়ে ধরে। আমরা তো ভেবেছি তুই আর নেই, তোকে কোথায় না খুঁজেছি, কিন্তু আমরা পাইনি। আব্বু, ইরার কোনো খোঁজ পেয়েছো? না, আমরা অনেক খোঁজ খবর নিয়েছি কিন্তু কোথাও পাইনি। কিন্তু ফিরে এসেছিস এতেই আমরা খুশি। কিন্তু আমার মেয়ের কি হবে বাবা? আপনি চিন্তা করবেন না, ইরা যদি বেঁচে থাকে আমি ওকে যে করেই হোক খুঁজে বের করবই। কিন্তু আপনি বেঁচে আছেন কিভাবে? আমি তোমার ওই খবরটা শুনে ওইখানে যাই, কিন্তু ওখানে গিয়েও আমি কিছু করতে পারলাম না। সেই জন্য আমি ওখান থেকে চলে আসি। একদিন রাতে কেউ আমার উপরে হামলা করে। আমি কোনো মতে ওখান থেকে পালিয়ে আসি তোমার দেওয়া ঠিকানায়। কিন্তু এখানে আসার পর কেউ ভিতরে ঢুকতে দিচ্ছিল না। পরে বিয়েতে তোলা কিছু ছবি আমি গার্ডদের দেখাই। ওরা ছবিগুলো দেখে আমাকে ভিতরে ঢুকতে দেয়। ভিতরে এসে তোমার আব্বুর সাথে দেখা হয়। তারপর ওনাকে সব খুলে বলি। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি ইরাকে যে করে হোক খুঁজে বের করবই। এভাবে আরও 1 মাস কেটে যায়। একদিন আমি টিভিতে নিউজ দেখছিলাম, তখন আমি এই যে মিস্টার রফিকুল চৌধুরীর সাথে তোমাকে দেখতে পাই। তখনই আমি তোমাকে চিনে ফেলি আর এখানে চলে আসি। তাহলে আমার বাবা কোথায়? এই দেখো, ইনিই তোমার আসল বাবা। যাকে তুমি এতদিন বাবা বলে জানতে, উনি আসলে নীলার বাবা। নীলার বাবা চেয়েছিল তোমাকে এর সাথে বিয়ে দিয়ে ওনার সব সম্পত্তি নিতে, সাথে পাওয়ারও। আরেকটা কথা, এই নীলা কোনো সাধারণ মেয়ে না। রফিকুল চৌধুরীর নীলার বাবাকে মেরে নীলাকে উল্টো অনেক কিছু বুঝিয়ে শুনিয়ে নীলাকে খারাপ বানিয়ে ফেলে। ইরা ওর বাবাকে দেখতে পেয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে। এতদিন কোথায় ছিলে আব্বু? আমি যে তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। কিন্তু আমার তো কিছুই মনে পড়ছে না। কারণ ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর তোমার মাথায় আঘাত লাগার কারণে তুমি সবকিছু ভুলে গিয়েছো। তাহলে এবার বলুন মিস্টার রফিকুল চৌধুরী, আপনি ইরাকে কি করে পেলেন? রফিকুল ইসলাম সব কিছু বলার আগেই উনি মারা যায়। এতে করে ইরা কাঁদতে থাকে। আর কাঁদবেই না কেন? এতদিন যাকে বাবা বলে জেনে এসেছে সে তার মৃত দেহ সামনে পড়ে আছে, সেই জন্য না চাইতেও কান্না করে দিল। অন্যদিকে বিয়ে বাড়ির পুরো ফাঁকা হয়ে গিয়েছে, কেননা এখানে সবাইকে চলে যেতে বলেছিল আকাশ। এই ফাঁকে বাকি সবাই পালিয়ে যায় এখান থেকে, সেই দিকে কেউ খেয়াল করেনি। তার মেয়েকে এখান থেকে উঠাও। কাঁদিস না রে মা, তোকে আমি ফিরে পেয়েছি এটাই অনেক। আবার নতুন করে সব কিছু শুরু কর। তাহলে চলো ইরা, আমরা আবার বিয়ে করি। একবার করেও স্বাদ মেটেনি, তাই না? কিন্তু তোমার তো কিছুই মনে নেই, সেজন্য আবারও বিয়েটা করে নেই। ঠিক আছে চলো। এইদিকে কাজী সাহেব ওদেরটা পড়াতে লাগলো, সেজন্য বাড়ির সবাই ওখানে বসে আছে। সুখী হও তোমরা দুজনে। এই দিনটা দেখার জন্য কত যে অপেক্ষা করেছি আমি। তাহলে আর দেরি না করে ওদের ঘরে তুলে নিন। তা তো করবই, আমার একমাত্র বৌমা বলে কথা। কি মজাটাই না হলো, এক বউকে দুইবার বিয়ে। ওদের বিয়েটা হয়ে গেলে এই ফাঁকে বাকি সবাইও পালিয়ে যায় এখান থেকে। সেই দিকে কেউ খেয়াল করেনি। এদিকে কাজী সাহেবও ওদের বিয়েটা পড়াতে লাগলো, সেজন্য বাড়ির সবাই ওখানে বসে আছে। ওদের বিয়েটা হয়ে গেলে সবাই ওখান থেকে আকাশের বাড়িতে চলে আসে। অন্যদিকে রফিকুল চৌধুরীর লাশটা ওইভাবেই পড়ে থাকে, কিন্তু ওই লাশটা করা ওদের মনে ছিল। পরে আকাশ আবার ওই জায়গায় এসে দেখে লাশটা নেই।
আকাশ ভেবেছিল হয়তো কেউ নিয়ে চলে গিয়েছে, সেই জন্য বেশি গুরুত্ব না দিয়ে আকাশ আবারও ওদের বাড়িতে চলে আসে। এসে দেখে বাড়ি সাজানোর কাজ চলছে, কিন্তু ওদের বাসর রাত এখন করতে দিবে না। কে? আম্মু? অনেক বড় করে অনুষ্ঠান করব, তারপর। তোমার ইচ্ছে। এদিকে বাড়ি সাজানোর কাজ চলতে থাকে, অন্যদিকে ইরা পুরো বাড়িটা দেখতে থাকে। সত্যি বাড়িটা অসাধারণ, কিন্তু আকাশ বড় লোক, অথচ আমাকে একটি বারের জন্য বলো না। কি ভাবছো? কিছু না। সত্যি তো? হ্যাঁ সত্যি, আমি তোমার সাথে কথা বলবো না। আমার অপরাধ কি জানতে পারি? তুমি আমার কাছে থেকে অনেক কিছু লুকিয়েছো। কি লুকালাম? কিছু না। রাগ কেন করো, বলো না। এখন না, যা জানার একেবারে বাসর রাতেই জানবো। বাহ, এখনই বাসর রাতের স্বপ্ন দেখতে শুরু করেছো? আমি মনে হয় একমাত্র মেয়ে যে কিনা একজন হাজবেন্ডের সাথে 2 বার বিয়ে তো করতে হয়েছে, সাথে 2 বার ফুলসজ্জাও করতে হবে। এতে কি তুমি খুশি হওনি? অনেক খুশি হয়েছি। তোমাকে কে আবারও নিজের করে পাবো ভাবতেও পারিনি। আমি বেঁচে থাকতে আমার বউয়ের অন্য কারোর সাথে বিয়ে হয়ে যাবে, এটা কি মেনে নিতে পারবো? তুমি আমাকে এত ভালোবাসো? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নেই, কিন্তু কিছু কিছু কথা কেমন রহস্য লাগছে। থাক না এসব কথা। আমি যে তোমাকে পেয়েছি এটাই অনেক। অনেক কষ্ট হলো তোমাকে ছাড়া থাকতে। এখন তো আমি এসে গিয়েছি। কালকেই আমরা শপিংয়ে যাব। আচ্ছা একটা কথা বলো, এই বাড়িটা কি তোমাদের? না, এটা ভাড়া নিয়ে থাকি। সব কথাই তোমার উল্টো জবাব। আমাদের বিয়ের অনুষ্ঠান কিন্তু 3 দিন বাকি আছে, সেজন্য তোমাকে নিয়ে কাল শপিং মলে যাব। তখনই আকাশের আম্মু পেছন থেকে এসে, তোরা এখানে দাঁড়িয়ে থেকে কি করছিস? কিছু না আম্মু, এমনিতেই কথা বলছিলাম। আম্মু, কালকে কি আমরা শপিংয়ে যাব? যাবে, কিন্তু আকাশের সাথে যেতে পারবে না। আম্মু, আমি গেলে ক্ষতি কি? অনুষ্ঠানের আগে তোরা একজন আরেকজনের সাথে কথা বলতে পারবি না। কি? এমনটা করো না আম্মু। আমি যা বলছি তাই হবে। আম্মু সত্যি করে বলো, আমি তোমার ছেলে তো? না, তোকে রাস্তায় পেয়েছি, এবার হয়েছে, যা এখান থেকে। আকাশের ওখান থেকে মন মরা করে চলে আসে। এদিকে ইরা তো হেসে কুল পাচ্ছে না। পরের দিন সকালে আকাশের আম্মু ইরা আর ঈশাকে নিয়ে শপিং মলে যায়। অন্যদিকে আকাশ ইরার আব্বু শফিকুল ইসলামকে নিয়ে অন্য আরেকটা শপিং মলে যায়। আব্বু, একটা কথা জানার ছিল। হ্যাঁ বলো। এখানে আসার পর আপনার কোনো অসুবিধা হয়নি তো? মানে আমি বোঝাতে চাচ্ছি যে কেউ আপনাকে এখানে আছেন বলে খারাপ কিছু বলেনি তো? না বাবা, তোমার বাবা মা সত্যি অনেক ভালো। আমার পরিচয় জানার পরও তোমার আম্মু আমাকে আর যেতে দেয়নি। পরে তোমার যখন আব্বু আসে তখন থেকে এই 2 মাস আমি তোমাদের এখানেই আসি। কিন্তু আপনার বিজনেস কে দেখে? আমি মাঝে মাঝে গিয়ে দেখে আসি, নয়তো ম্যানেজারই সব সামলাই। আমরা এসে গিয়েছি। আকাশ আর ইরার আব্বু শপিং করে বাড়িতে চলে আসে। অন্যদিকে ইরা ঈশা তো শপিং করছে, কিন্তু ইরা বেশি দামি জিনিস কিনতে চায় না। কি হলো ইরা, তুমি এত সস্তা দেখে শাড়ি কেন কিনছো? আসলে আপনাদের কাছে তো টাকা নেই, তাছাড়া বাড়িটাও ভাড়া থাকে, সেই জন্য ভাবছি শুধু শুধু আপনাদের খরচ বাড়িয়ে লাভ নেই। ইরার কথা শুনে ঈশা আর ওর আম্মু দুজনেই হেসে দেয়। ভাবি, তোমাকে সব কথা কে বলছে? তোমার ভাইয়া, আর কে বলবে? টাকা নিয়ে চিন্তা করো না, তোমার যা পছন্দ হয় তাই কিনো। এরপর ইরা ওর পছন্দ করে অনেক কিছু কেনে। ওদের কেনাকাটা শেষ করে ওরা সবাই বাড়িতে চলে আসে। পরের দিন ওদের বিয়ের অনুষ্ঠান শুরু হয়। অনেক ঝাঁকজমকভাবে অনেক বিয়ের অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শেষে ইরা আর আকাশকে ওদের রুমে নিয়ে যায়। দুজনের রুমে ঢুকে দরজা আটকে খাটের ওপর গিয়ে বসে। আজ রাতে আমরা দুজনে কি? আমরা দুজনে সারা রাত আজ সারা রাত বসে বসে গল্প করব। আমি তো ভেবেছিলাম তুমি... আমি কি? না থাক, এখন বলো কি নিয়ে গল্প করবে। তুমি আমাকে মিথ্যে কেন বলেছিলে? কোন ব্যাপারে? মনে হচ্ছে কিছুই জানো না। আরে না বলে বুঝবো কি করে যে তুমি কোন ব্যাপারে কথা বলতে চাইছো? ঠিক আছে, তাহলে বলে ফেলি। হ্যাঁ বলো। আমাদের বিয়ে হয়েছিল তা তুমি আমাকে একবারের জন্য বলনি কেন? যেদিন তোমাকে প্রথম ভার্সিটিতে দেখেছি
ওই দিন যদি তোমাকে বলতাম ইরা আমি তোমার স্বামী, তাহলে কি তুমি মেনে নিতে? কখনো না। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আমি কেন বলিনি। যদি তোমাকে এসব কথা বলতাম তাহলে তো তুমি কখনোই বিশ্বাস করতে না, উল্টো আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগতে। এটা মেনে নিলাম, কিন্তু যিনি আমাকে এত বছর লালন পালন করেছে তিনি যে আমার আসল বাবা না, তা তো বলতে পারতে। এতে কি লাভ হতো এটা বলার পর? এটা বলার পর আরও তুমি আমার কথা বিশ্বাস করতে না, উল্টো ওই লোকটা আমাকে মারার জন্য লোক ফিট করতো। এতে করে আমি তোমাকে আবারও হারিয়ে ফেলতাম। এই জন্যই তোমাকে যখন আমি দেখেছি আমার মনে হচ্ছিল আমি তোমাকে অনেক বছর থেকে চিনি, সেই জন্য চাইলেও তোমার সাথে খারাপ ব্যবহার করতে পারতাম না। যেখানে ছেলেরা আমার সাথে কথা বলতে ভয় পেত, কিন্তু দেখো সেখানে তুমি এত সাদাসিধেভাবে থাকো, কিন্তু তোমাকে আমার ভালো লেগে যায়। এটাও প্রথমে আমাকে একটু ভাবিয়েছিল। এখন যদি তোমার সব প্রশ্ন শেষ হয়ে থাকে তাহলে কি ঘুমাবো? এখনো শেষ হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাকি প্রশ্নগুলো করতে থাকো। তোমার সাথে আমার প্রথম দেখা কোথায় হয়েছিল? বাংলাদেশে। মিথ্যে বলবে না, আমি বাংলাদেশ এসেছি, তাও 2 ঘন্টা ছিলাম। 2 ঘন্টার মধ্যে 30 মিনিট গাড়িতে ছিলাম। ওখান থেকে চৌধুরী অফিসে যাই, ওখানে 30 মিনিট ছিলাম। কিন্তু এই 30 মিনিটে আমার মুখ শুধুমাত্র চৌধুরী সাহেবের ছেলে পর্যন্ত দেখেনি। তাহলে তুমি কি করে দেখলে? কেন, তুমি যখন লিফট করে আসছিলে তখন তোমার একটু নার্ভাস লাগছিল, কিন্তু লিফটে তোমার বান্ধবী তোমার হাত ধরে তোমাকে সাহস যোগায়। ওখান থেকে তুমি চৌধুরী সাহেবের ছেলের কেবিনে যাও, কিন্তু উনি তোমার দিকে ফিরেও তাকালো না, কারণ উনি তো তোমাকে লিফটের ভেতরে দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। সেজন্য উনি চায়নি তুমি ওনার আসল পরিচয় জেনে ওনার সাথে বন্ধুত্ব করো। সেজন্য। এইসব কথা তুমি কি করে জানো? কারণ ওই ছেলেটা আর কেউ না, আমি। কি? আমি ওই ছেলে যে কিনা তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলি। তুমি যখন চলে যেতে চাইছিলে আমি তোমার ফাইলে কিছু সমস্যার কথা বলে তোমাকে রেখে দেই, যাতে করে তোমাকে বুঝতে পারি। কিন্তু ততদিন আমি বুঝে গিয়েছি তুমি কোনো বড় লোকের ছেলেকে বিয়ে করবে না, কারণ ওরা সবসময় টাকার পেছনে দৌড়াতে দৌড়াতে নিজের বউকেই সময় দেয় না। পরে তুমি চলে যাওয়ার পর আমিও লন্ডনে চলে আসি, এখানে ছদ্মবেশ ধারণ করে থাকি, যাতে করে তোমার মন জয় করতে পারি। বাহ, আমাকে পাওয়ার জন্য কত কিছুই না করেছিলে। করবো না? 10টা না 5টা না, একটা মাত্র গার্লফ্রেন্ড আমার, কি করে ছেড়ে দেই? ইরা আকাশকে জড়িয়ে ধরে। সত্যি আমি অনেক খুশি তোমাকে আবারও আমার জীবনে ফিরে পেয়েছি, কিন্তু যদিও আমার অনেক কিছু মনে নেই। চিন্তা করো না, আস্তে আস্তে তোমার সব মনে পড়ে যাবে। আমার যদি সব মনে পড়ে যায়, তখন যদি আমি তোমাকে ভুলে যাই, তখন কি হবে? সব কিছু মনে পড়ে গেলে তুমি এখন যেমন আমাকে স্বামী হিসেবে জানো, তখনও ঠিক স্বামী হিসেবেই মেনে নেবে। কি বলো? আমার অতীত মনে পড়লেও আমি তোমাকে স্বামী হিসেবে চিনে নিব, না পড়লে তো এখন আছোই। ঠিক তাই। এখন যদি তোমার সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে থাকো তাহলে এবার একটু রোমান্স করি। যা দুষ্টু। ওরা দুজনে রোমান্স করতে ব্যস্ত, কিন্তু আমাদের পাঠকদের মনে হচ্ছে ওনারা কিছু গুলিয়ে ফেলছে, তাই তো? আরে গুলিয়ে ফেলবেই না কেন, গল্পটা তো এমনই যেসব কাহিনী মনে রাখার মতো না, কিন্তু লেখককে তো সব কিছু বুঝিয়ে লিখতে হয়, তাই না? তবুও যদি কেউ কোনো জায়গায় না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে প্রশ্নটা বলবেন, আমি বোঝানোর চেষ্টা করব। চলুন এবার গল্পে ফেরা যাক। পরের দিন সকালে ইরা আগে উঠে ফ্রেশ হয়ে বের হয়ে আসে। ইরা ফ্রেশ হওয়ার পর আকাশও ফ্রেশ হতে চলে যায়। তখন বাজে ঠিক সকাল 10টা। ঈশা ওদের দরজার সামনে এসে, ভাইয়া তোদের কি হলো? মাসি কখন থেকে ডাকছে। তুমি যাও ঈশা, তোমার ভাইয়া ফ্রেশ হয়ে নিক, তারপর আমরা আসছি। ঠিক আছে ভাবি, তাড়াতাড়ি আসবেন। ঈশা ওখান থেকে চলে যায়। তখনই ইরা ওয়াশরুমের দরজার সামনে দাঁড়িয়ে। এই আকাশ, আর কতক্ষণ লাগবে? আম্মা ডাকছে তো। আমি তোয়ালে আনতে ভুলে গেছি, ওটা একটু নিয়ে আসো না। আনছি। ইরা তোয়ালা আলমারি থেকে নিয়ে আসে। আকাশ দরজা একটু ফাঁক করলে। এই নাও। আকাশ ইরার হাত ধরে ইরাকেও ওয়াশরুমের ভেতরে ঢুকিয়ে নেয়। কি করছো? ছাড়ো, কেউ দেখলে কি ভাববে? কেউ দেখবে না। দরজা খোলা, যদি বাহিরে কোনো লোক রুমের ভিতর চলে আসে? এই যে ম্যাডাম, আমার রুমে মা বাবা আর ঈশা ছাড়া কেউ ঢুকতে পারে না, সেজন্য টেনশন করার তো কিছুই নেই। ঈশা একটু আগে ডেকে গিয়েছে,
তাড়াতাড়ি করো, আমি এখান থেকে বের হব। ও মা, সে কি? তোমাকে কি এখানে এনেছে বের করে দেওয়ার জন্য? তাহলে কি জন্য? কেন, তুমি বুঝো না? না। ওকে, তাহলে আমি বুঝিয়ে বলছি। যেই না হীরাকে একটু আদর করতে যাব তখনই ঈশার চিৎকার। এই খাটাস একটা, তোকে কতক্ষণ আগে ডাকতে এসেছি, তুই এখানে? ঈশা, আমি তোমার ভাইয়াকে ডাকতে এসেছি, কিন্তু তোমার ভাইয়া। বুঝতে পারছি ভাবি, ভাইয়া ভাবিকে ছেড়ে দিয়ে বের হবি না আমি তোর রুমে 12টা বাজাবো? 12টা কথা আকাশের মনে পড়ে যায়। ঈশা যখনই আকাশের রুমের 12টা বাজানোর কথা বলে তখনই ঈশা আকাশের রুমের সব কিছু ভেঙে একেবারে তছনছ করে ফেলে। কিন্তু আকাশও কিছু বলে না, কারণ ওরই একমাত্র বোন বলে কথা। বোন আমার, রাগ করিস না, এই ছেড়ে দিলাম। ইরাকে ছেড়ে দেওয়াতে ইরা ওয়াশরুম থেকে বের হয়ে আসে। ওই, আমি ভাবিকে নিয়ে গেলাম, তুই আয় ছাগলের বাচ্চা। কি? আমি ছাগলের বাচ্চা? নয়তো কি আমি? তাড়াতাড়ি আয়, পরের বার যদি আমি আসি তাহলে কিন্তু। না বোন, তুই যা, আমি আসছি। ভাবি তুমি আমার সাথে আসো। ইরা মিটমিট করে হাসতে হাসতে ঈশার সাথে বের হয়ে যায়। ঈশা ইরাকে নিয়ে নিচে নেমে আসে। নিচে বাড়ির সবাই উপস্থিত ছিল। এতক্ষণ ওরা ইরা আর আকাশের জন্য অপেক্ষা করছিল। কিরে ঈশা, তোর ভাইয়া কই? ভাইয়া ফ্রেশ হচ্ছে, আস্তে আস্তে আরো 30 মিনিট লাগবে। ছেলেটাকে নিয়েও বাড়ি এত দেরি করে কেউ উঠে? বুঝো না, আব্বু নতুন নতুন বিয়ে হয়েছে, এখন কি আর তাড়াতাড়ি উঠতে চাইবে? কি হচ্ছে কি ঈশা বড়দের সামনে? ওকে মা, আমি কিছু বলছি না। ইরা, তুমি খেয়ে নিয়ে আকাশের জন্য নাস্তা নিয়ে যাও, ও ওখানে খেয়ে নেবে। না মা, তোমার গুণধর ছেলে এখানে এসে খাবে। ভাইয়া ঠিকই তোদের ভয় নাই, কিন্তু আমি যতক্ষণ আছি কোনো চিন্তা নেই, আমি সব সামনে নিব। দেখ ইসামা, তোর ভাইয়াকে তোর আব্বু আম্মু ও রাগের কারণে অনেক ভয় পায়, কিন্তু তুমি কেন পাও না? আসলে আঙ্কেল, বাড়ির সবাই ভাইয়াকে ভয় পেতে পারে, কিন্তু ভাইয়ার সবচেয়ে বেশি ভয় করে আমাকে। ও তাই? কিন্তু কেন? কারণ ভাইয়া যতই রেগে থাকুক না কেন, আমি যদি একটু মন খারাপ করে ফেলি তাহলে ভাইয়ার রাগ একদম পানির মতো গলে যাবে। ও, তাহলে আজকে প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা সবাই খেয়ে নিই। আকাশকে বলো এখানে এসে খেতে। যদি আকাশ এত রাগ করে তাহলে দেখি ইসামা কি করে ওর রাগ ভাঙায়। ওকে আঙ্কেল, তাহলে আমরা শুরু করি খাওয়া, তারপর দেখি কি হয়। এই বলে বাড়ির সবাই খেতে শুরু করে দেয়। অন্যদিকে আকাশ ফ্রেশ হয়ে রেডি হয়ে ইরাকে বলে উপরে খাবার নিয়ে আসতে। আমি পারবো না। পারবে না মানে? আমার খাবার নিয়ে আসো, নয়তো। নয়তো কি করবি তুই? নয়তো আমি কি করব? নিচে নেমে এসে খেয়ে নিব বোন আমার। ঠিক আছে, বেশি ওভার অ্যাক্টিং না করে নিচে নেমে আয়। আব্বু দেখো, তোমার মেয়ে আমার থেকে কয় বছরে ছোট হবে, অথচ দেখো আমাকে তুই করে বলে। এই ব্যাপারে আমি কিছু জানি না, ও তোরা ভাই বোন মিলে ঠিক কর। আব্বু তুমি জানো আমি ঈশাকে কখনো বকা দিতে পারি না, না পারি ওর মন খারাপ দেখতে, সেই জন্য আমাকে ব্ল্যাকমেল করছো তাই না? একবার শুধু ঈশার বিয়েটা হোক, তারপর দেখো তোমাদের সবার কি হাল করি আমি। এই, তুই কি আমাকে হুমকি দিচ্ছিস বাড়ি থেকে বের করে দেওয়ার? আরে কি যে বলিস বোন আমার, দেখ তুই তো বড় হয়ে গিয়েছিস, তোকে তো স্বামীর বাড়িতে যেতে হবে তাই না? তুই আমাকে পর করে দিচ্ছিস ভাইয়া? ঈশাকে জড়িয়ে ধরে বললাম, কাঁদিস না বোন আমার, তোকে আমি কোথাও যেতে দিব না, তুই সারা জীবন এখানেই থাকবি, তোকে কোথাও যেতে হবে না। তবুও তুই কাঁদিস না। সত্যি তো? তাহলে বাবা মাকে বলে দে আমার জন্য যেন ছেলে না খোঁজে। ঠিক আছে আব্বু আম্মু, আমার অনুমতি ছাড়া ঈশার জন্য যেন কোনো ছেলে না দেখে। এবার তো একটু হাস। ঈশা একটু হেসে দিলে আকাশ যেন প্রাণ ফিরে পেল। বোন তাহলে এখন আমি আসি। সাবধানে যাবি, ঠিক আছে? ওকে। আর ইরা, তোমার কোথাও যেতে ইচ্ছে করলে ঈশাকে নিয়ে যাও, আর ঈশা সিকিউরিটি ছাড়া কিন্তু কোথাও যাবে না। ঠিক আছে। আমি এখন আসি, রাতে দেখা হবে। আর হ্যাঁ আব্বু, আজকে অফিসে যেতে পারবো না, একটু কাজ আছে। ঠিক আছে, আমি তাহলে তোর শ্বশুরকে নিয়ে চলে যাব। ঠিক আছে বিয়ান সাহেব। আকাশ ওখান থেকে বের হয়ে গাড়িতে করে একটা নির্জন জঙ্গলে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে একটা গাছ নিচে দাঁড়ায়। ওই গাছের নিচে আকাশের বডি
স্টেপ আপ করার সাথে সাথে গাছের ভেতর একটা দরজা তৈরি হয়। ওই দরজা দিয়ে আকাশ প্রবেশ করে, ভেতরে চলে যায়। এই জায়গায় শুধুমাত্র আকাশ ছাড়া আর কেউ আসতে পারে না। আকাশ এখান থেকে ওর কাজকর্ম করে থাকে। এবার আপনারা জানতে পারবেন আকাশ এখানে কি কি কাজ করে। যা কিছু কাহিনী আপনার সিজন 1-2-র মধ্যে কিছুটা জানতে পেরেছেন। তবুও আপনাদের সুবিধার্থে আবারও বলে দিচ্ছি, আকাশ এখান থেকে পৃথিবীর সমস্ত মাফিয়ার লিডারের সাথে যোগাযোগ করে, মাফিয়ার গ্যাং চালায়। আকাশের মাফিয়া গ্যাংয়ের নাম হচ্ছে একে। এই গ্যাংয়ের নাম শুনলে প্রতিটা গ্যাং থরথর করে কাঁপে। কিন্তু আকাশ এই জায়গায় তখনও আসে যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ করতে হয়। ওখানে একটা চেয়ারে আকাশ বসে পড়ে। আকাশের সামনে 5টা কম্পিউটার সাথে অনেক হাইটেক সিকিউরিটির সিস্টেম করা হার্ডওয়্যার, যাতে এখানে আকাশকে ধরার কোনো ক্লু কেউ বের করতে না পারে। এবার আকাশ ওর 2 হাত দিয়ে কম্পিউটার চালু করতে থাকে। 5টা কম্পিউটার, এইগুলোর মধ্যে ও দুনিয়ার সমস্ত বড় বড় মাফিয়ার সঙ্গে কথাবার্তা বলে। এখন হয়তো আপনারা অনেকেই এই কাজের জন্য আকাশকে খারাপ ভাবতেই পারেন, কিন্তু আকাশ এই গ্যাংটা চালায় ক্ষমতা আর সাথে করে অতীতের ঘটে যাওয়া কিছু রহস্যের কারণে, যার কারণে আকাশ গ্যাং তৈরি করে। তবে এই গ্যাং মানুষদের উপকার করে, কখনো কারোর থেকে অন্যায়ভাবে চাঁদা তুলে না। ওরা শুধুমাত্র দেশের শত্রু যারা ওদের কাছ থেকে নিয়ে সাধারণ মানুষের কাছে বিলিয়ে দেয়। ওই রুমের আকাশ লন্ডনের সব বড় বড় মাফিয়ার সাথে কন্ট্যাক্ট করে। রফিকুল ইসলাম, রকি, রবিন, নীল, সাথে নীলা, এদের যে করেই হোক খুঁজে বের করতে বলে। কেউ কোনো কথা না বলেই হ্যাঁ বলে দেয়, কারণ তারা জানে আকাশের মুখের ওপর বলা কথার অধিকার ওদের কারোরও নেই। সেজন্য আকাশ যা বলে ওরা শুধু তাই করে। ওখানে আরও কিছু কথা আছে যা আকাশ করতে থাকে। এদিকে কাজ করার মাঝে এরা ফোন করে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আকাশ যখন এই রুমে থাকে তখন আকাশের আব্বু আম্মু ঈশা আর ইরা ছাড়া কেউ আকাশকে শত ফোন করলেও লাভ হবে না, কারণ এখানে সিগন্যাল কাজ করবে না। কিন্তু আকাশ এখানে এমন একটা সফটওয়্যার বানিয়েছে যার মধ্যে বাড়ির লোকেরাই আকাশের সাথে যোগাযোগ করতে পারে। এরা কল দেওয়ার আকাশের কলটা রিসিভ করে। হ্যাঁ বলো ইরা। কই তুমি? আর কখন আসবে বাসায়? এই তো আর 2 ঘন্টার মধ্যে চলে আসবো। তোমাকে না একটা কথা বলার ছিল। কি কথা? আমার। তোমার কি? আচ্ছা পরে বলি, মা ডাকছে, এখন যাই। আচ্ছা যাও। ইরার সাথে কথা বলে আকাশ ওই জায়গা থেকে বেরিয়ে পড়ে। কিছু দূর আসার পর পুলিশ গাড়ি চেক করছে। এতে আকাশের কোনো সমস্যা নেই। সেই কোনো না আকাশের গাড়ির কোনো অবৈধ কোনো কিছু নেই। পুলিশ গাড়ি চেকিং করার সময় একটা পুলিশ আকাশের গাড়ির সামনে আসে। গাড়ির ডিকিটা খুলুন। কেন? চেকিং চলছে, সেজন্য ডিকিটা খুলতে হবে। আকাশ ডিকি খুললে পুলিশ তল্লাশি করে কিছু পায়। তখন অন্য একটা পুলিশ গাড়ির ভেতরে একটা বন্দুক রেখে দেয়, যাতে করে আকাশকে ধরতে পারে, সাথে আর কিছু টাকা নেওয়ার ধান্দা। স্যার, এখানে বন্দুক পাওয়া গিয়েছে। বিশ্বাস করুন এই বন্দুক আমার না। চল থানায়, তারপর বোঝাবো। স্যার এখানে ব্যাপারটা মিটিয়ে নিলে কেমন হলো? ঠিক আছে, 50,000 টাকা বের কর আর এখান থেকে যা। স্যার এরকম দৈনিক কত টাকা করে ইনকাম হয়? এই বেশি প্রশ্ন করিস না, নয়তো ভালো হবে না। পুলিশের কথায় আকাশ ভালো ভালো বুঝতে পারছে এরা বড় লোকের ছেলেদের ধরে অবৈধভাবে টাকা রোজগার করে। সেজন্য আকাশ টাকা দিয়ে ওখান থেকে চলে আসে। সাথে করে কাকে যেন ফোন করে, বলে এইখানে ডিউটি করা প্রতিটা লোককে যেন উঠিয়ে নেওয়া হয়। ফোনের ওপাশ থেকে চিন্তা করবেন না। ফোনের ওপাশ থেকে তখন বলে, চিন্তা করবেন না, সামান্য একটা স্যার আজকের মধ্যে হয়ে যাবে। যদি আপনি বলেন তাহলে এখনই তুলে নিয়ে আসি। না থাক, রাতে নিয়ে আসবে। এখন হয়তো অনেকে বলবেন আকাশ তো অনেক বড় মাফিয়া, তাহলে ও কেন সামান্য কয়েকটা লোককে ওঠানোর জন্য কাউকে ফোন করবে? আসলে আকাশের আরও একটা গ্যাং আছে, কিন্তু ওই গ্যাং সবাই একে হয়ে কাজ করে, যেমন আকাশও করে। কিন্তু সবাই তো জানে না ওরা যার হয়ে কাজ করে ওটাই ওদের আসল বস। এদিকে আকাশ ওদের প্ল্যান বুঝিয়ে দেয় কি কি করতে হবে। এদিকে ইরা কি কথা বলল সেজন্য আকাশ বাড়িতে আসতে যাবে, তখনই আকাশের আব্বু ফোন করে। হ্যাঁ আব্বু বলো। তাড়াতাড়ি একটু অফিসে আসো তো। কোনো প্রয়োজন ছিল কি? হ্যাঁ। কিন্তু ইরা আমাকে ফোন করে বলেছে বাড়িতে আসার জন্য। ও আমাকে কিছু বলতে চায়।
ও, ইরা একটু শপিং এ যেতে চেয়েছিল, সেই জন্য তোকে আসতে বলেছে। কিন্তু তুই চিন্তা করিস না, বৌমা ঈশার সাথে গিয়েছে। ঠিক আছে, আমি তাহলে অফিসেই আসছি। ওকে, তাড়াতাড়ি আয়। একটু অপেক্ষা করো, আমি 10 মিনিটের মধ্যে আসছি। আকাশ গাড়ি চালিয়ে অফিসে চলে আসে। গাড়ি অফিসের সামনে রেখে সিকিউরিটিকে গাড়ির চাবি দিয়ে দেয় গাড়িটা সাইডে রাখতে। সিকিউরিটিকে চাবি দিয়ে আকাশ অফিসের ভেতর চলে আসে। হ্যাঁ আব্বু, বলো। একটু বোর্ড মিটিং যাও, ওখানে একটা ডিল আছে। দেখো, ওই ডিলটা যদি তোমার ঠিক মনে হয় তাহলে সাইন করে দাও, নয়তো ক্যান্সেল করে দাও। কিন্তু এই কাজটা তো তুমিও করতে পারতে। আমার মনে হয় তুই দেখাটা বেটার হবে, সাথে তোর শ্বশুরও থাকবে। ঠিক আছে আব্বু, আমি দেখছি। তুমি কি বাসায় যাবে? ঈশা আর ইরা শপিং এ গেছে, ওদের নিয়ে একসাথে বাসায় যাব। ঠিক আছে, আমি সামলে নিব। তুমি সাবধানে যাবে আর বাড়িতে গিয়ে ফোন দিবে। তো এদিকটা সামলিয়ে তোর শ্বশুরকে নিয়ে আয়। আব্বু চলে গেল। আকাশের মিটিংয়ে গিয়ে চেয়ারের সামনে দাঁড়ায়। সবাই আকাশকে সালাম দেয়। দেখুন, আপনারা আমার থেকে বড়, সেজন্য আমাকে দাঁড়িয়ে সালাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি বস, আপনাকে সালাম না দিলে কি করে চলবে? দেখুন, আমি যখন মানা করেছি সেজন্য দেওয়ার প্রয়োজন নেই। আব্বু আপনাদের থেকে বয়সে বড়, আব্বুকে দিলেই হবে। ঠিক আছে। তাহলে চলুন মিটিং শুরু করা যাক। এখন বলেন, কোন ডিলটা নিয়ে সমস্যা? আকাশের সামনে থাকা ওনারা ডিল সম্পর্কে বলতে থাকে। বিভিন্ন কোম্পানির লোক, কিন্তু ওনাদের কথা শুনে মনে হয় না ডিলটা এনাদের দেওয়া যাবে না। সেই জন্য আকাশ সবাইকে মানা করে দেয়, কেননা এমন ডিলে কোম্পানির ক্ষতি হতে পারে। সেই জন্য আকাশ সবাইকে মানা করে দেয়। অন্যদিকে শাহজাহান চৌধুরী শপিং মলের ভেতরে গিয়ে দাঁড়ায়। ইরা আর ঈশা কাছে যায়। শাহজাহান চৌধুরীকে দেখে সবাই সালাম জানায়। উনি সালামের উত্তর দেয়। তোদের হলো? হ্যাঁ আব্বু, আমাদের হয়ে গেছে, চলুন। ঈশা কই? এই তো আব্বু, হয়ে গিয়েছে, চলো তাড়াতাড়ি। শাহজাহান চৌধুরী ওদের নিয়ে বাসায় চলে আসে। এদিকে রাতও হয়ে যায়। তখনই এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এইদিকে রাত হয়ে যায়। তখনই আকাশের ফোনে কল আসে। এইদিকে রাত হয়ে যায়, তখনই আমার ফোনে কল আসে। হ্যাঁ বলো। স্যার, আপনি যাদের তুলে আনতে বলেছেন ওদের নিয়ে আসছি। এখন কি করব ওদের? চেয়ারের সাথে বেঁধে রাখো, তবে দেখবে যাতে পালাতে না পারে। আমি এখন আর আসবো না, তোমরা ওদের বেঁধে রেখে চলে যাও, বাকিটা কাল বলবো। ঠিক আছে স্যার। আকাশ গাড়ি চালিয়ে গাড়িতে চলে আসে। বাড়িতে ঢুকে প্রথমে আকাশ ওর মাকে ডাক দেয়। আম্মু। কখন এলি? আর এভাবে চেঁচাচ্ছিস কেন? মা, আমার ক্রেডিট কার্ডটা কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলিস এসব? এই দেখো, কেউ এটা ব্যবহার করে 70 লক্ষ টাকা খরচ করে ফেলেছে। আমি এখনই গিয়ে কার্ডটা বন্ধ করে দেব, সাথে মামলাও করব। মামলা করতে হবে না, কার্ড আমার কাছেই আছে। কথাটা বলতে বলতে ইরা আর ঈশা নেমে এলো। তুমি আমার কার্ড কোথায় পেলে? তুমি তো দেখছি বিয়ের পর সবই ভুলে যাচ্ছ, কোন দিন না আমাকেই ভুলে যাও। এদিকে আকাশ ভ্যাবলার মতো তাকিয়ে আছে। যা বাবা, আমি আবার কি ভুলে গেলাম? তুমিই তো সকালে কার্ডটা দিলে শপিং যাওয়ার জন্য। কই, আমার তো মনে পড়ছে না। তুমি থাকো তোমার মন নিয়ে, আমি গেলাম। আরে কোথায় যায়? ঠিক আছে দিয়েছিলাম, কিন্তু তাই বলে 70 লাখ টাকা খরচ করলে কিভাবে? তুমি কি ভুলে যাচ্ছ এখন কোন মাস চলছে? যা বাবা, টাকার সাথে মাসের সম্পর্ক আবার হলো কিভাবে? সামনে রোজা, সেই খেয়াল কি আছে তোমার? ও যা, আমি তো ভুলেই গিয়েছি। কিন্তু আমাদের বাসায় তো 12 থেকে 15 লাখ টাকা হলে রোজার মাস চলে যায়। ইরা এবার রেগে। ঠিক আছে, তোমাকে তাহলে সব খুলে বলতেছি, চলুন একটু ফ্ল্যাশব্যাকে আসি। আজ সকালে আমি আর ঈশা যখন শপিংয়ে যাচ্ছিলাম, তখন অনেক অসহায় লোকজনকে দেখলাম রাস্তায়। সেই জন্য আমরা ওনাদের শপিংয়ে নিয়ে গেলাম, সাথে অনেকগুলো পোশাক কিনে দিলাম। এরপর সামনে তো ভাবলাম রোজা, সেই জন্য ওনাদের পুরো রোজার মাস সাথে ঈদ, সেই জন্য আমরা ওনাদের সব কিছু কিনে দিয়েছি। তার জন্য এত টাকা খরচ হয়ে গিয়েছে। আকাশ এতক্ষণ ইরার কথাগুলো শুনছিল, সাথে ভাবছিল সত্যি মেয়েটা যত দেখছি ততই অবাক হচ্ছি। জানো, আমার থেকে না অনেক ভালো লাগছে। কেন?
এই যে ওই লোকগুলোকে সাহায্য করতে পেরেছি বলে। তুমি তো কখনো কাউকে সাহায্য করনি, সেই জন্য বুঝতে পারছো না কাউকে সাহায্য করে কতটা ভালো লাগা কাজ করে। ইরার কথা শুনে আকাশ হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। তখনই ঈশার আগমন। কি রে ভাইয়া, হাসছিস কেন? ইরা কথা শোনে। ভাবি আবার কি বললো? সকালে তোর ভাবির কাছ থেকে শুনে নিস। এখন যা, আমি ঘুমাবো, সকালে একটা মিটিং আছে, যেতে হবে। ঠিক আছে ভাইয়া, গুড নাইট। গুড নাইট। কাল যেহেতু মিটিং আছে তাহলে ঘুমাও। শুধু কি ঘুমালে হবে? তাহলে আর কি করবে ঘুমানো ছাড়া? কেন ম্যাডাম, আপনি কি জানেন না আর কি করতে হয়? না। তাহলে তো দেখছি যা করার আমাকেই করতে হবে। কি করবে তুমি? বলার থেকে বরং করেই দেখাই। ব্যাস, আকাশও শুরু করে দিল ও রোমান্টিক অত্যাচার। পরের দিন সকালবেলা আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হতে চলে যায়। অন্যদিকে ইরা আকাশের জন্য নাস্তা নিয়ে আসে। আমি নাস্তা দিয়ে দিলাম, তুমি খেয়ে নিচে আসো। আকাশ বের হয়ে একদম পারফেক্টভাবে রেডি হয়ে নাস্তা খেয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে আর আন্ডারগ্রাউন্ডে চলে যায়। সেখানে ওই পুলিশগুলোকে আটকে রেখেছিল। ওদের সামনে গিয়ে আকাশ দাঁড়ায়। আকাশকে দেখে ওরা ঠিকই চিনতে পেরেছে, সেই জন্য। তুই আমাদের এখানে নিয়ে এসেছিস? তুই জানিস না আমাদের কত পাওয়ার আছে? দেখি সেই পাওয়ারগুলোর নাম বলো। আমাদের কাছে প্রশাসনিক পাওয়ার আছে, তার চেয়ে বড় কথা হলো আমাদের কাছে একের লোকের পাওয়ারও আছে। একের কথা শুনে আকাশের পাশে থাকা ওর লোকগুলো ভয় পেয়ে যায়। ভয় পেয়ে ওরা বলে ওঠে, স্যার ওদের ছেড়ে দেই। প্রশাসনের সাথে নয় টক্কর দিতে পারবো, কিন্তু একের সাথে তো আর আমরা পারবো না, সেই জন্য ওদের যেতে দেওয়াটাই ভালো হবে। ওদের কথা শুনে আকাশ কি বলবে বুঝতেই পারছে না। তোমাদের কোনো চিন্তা নেই, যদি তোমাদের একের লোক ধরে তাহলে আমি তোমাদের যে কার্ড দিয়েছে ওটা ওদের দেখালেই তোমাদের কিছুই করবে না ওরা। তাই চিন্তা না করে তোরা বাইরে যা, কিছু খেয়ে আয়, সাথে আমার জন্য খাবার নিয়ে আয়। এই নে 15,000 টাকা। এই ফাঁকে আমি এদের সাথে কিছু বোঝাপড়া করে নিই। ওকে বস। ছেলেগুলো বাইরে চলে গেলে আকাশ ভেতর থেকে দরজা বন্ধ করে সাথে সিসিটিভি চালু করে দেয়, যাতে করে বাড়ির আশেপাশে কি হচ্ছে না হচ্ছে তা দেখতে পারে। তোরা কি যেন বলেছিলি? একের পাওয়ার না? তা কোন লোকটা তোদের এই পাওয়ার দেয়? ওর নামটা বল। না, নাম বললে উনি আমাদের পরিবারের সবাইকে মেরে ফেলবে। নাম না বললে আমি তোদের মেরে ফেলবো। আমাদের কেন মারবেন? আমরা না হয় ওই দিন আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তাই বলে আমাদের এভাবে মেরে ফেলতে পারেন না। তোদের কি মনে হয় এই কারণে তোদের উঠিয়ে এনেছি? তাহলে তোরা কত টাকা ঘুষ হিসেবে খেয়ে অনেক রেপ কেসও তোরা বন্ধ করে দিয়েছিস। এছাড়াও অনেক খারাপ কাজ আছে যা নাই বললাম। ঘুষ খেতে খেতে টাকার পাহাড় বানিয়ে ফেলেছিস, সেজন্য তোদের মরতে হবে। কারণ তোরা বেঁচে থাকলে দেশের সাধারণ লোক কখনোই আইনের উপর আস্থা রাখতে পারবে না। প্লিজ এবারের মতো মাফ করে দিন। না, তোদের এই পাপের ক্ষমা নেই। আকাশ ওই পুলিশগুলোর হাতে চাকু ঢুকিয়ে দেয় এবং ওদের বুকে ঘুষখোর লিখে দেয় চাকু দিয়ে। ওরা ব্যথায় অনেক কান্না করছিল, কিন্তু আকাশের মন সেই কান্নায় একটুও গলেনি। ওদের এইভাবে রেখে দেয়। পুলিশগুলো ব্যথায় চিৎকার করে কাঁদতে লাগলো। অন্যদিকে আকাশের লোকজন খাবার নিয়ে এসে দেখে ওদের এই অবস্থা। ওরা কোনো কথা জিজ্ঞেস না করে খাবার নিয়ে বসে পড়ে, সাথে আকাশও। ওরা সবাই মিলে নাস্তা খেয়ে নেয়। আকাশ ওদের প্ল্যান বলতে থাকে কি কি করতে হবে। স্যার চিন্তা করবেন না, যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে। ঠিক আছে, তবে সাবধানে কাজটা করবে। আমি এখন যাই, প্রয়োজন হলে ফোন দিবি, তবে আমি ফোনটা রিসিভ করছি কি না তা শিওর হয়ে তারপর কাজের কথা বলবি। চিন্তা করবেন না স্যার, হয়ে যাবে। তাহলে তোমরা কাজ করো, আমি যাই। আকাশ ওখান থেকে বাইর হয়ে অফিসে চলে আসে। অফিসে এসে ওর কাজ করতে থাকে। তখনই ঈশার কল আসে। ঈশার কল থেকে আকাশ বারবার একটু অবাক হয়, কেননা ঈশা কোনোদিন আজ পর্যন্ত এই অসময়ে আকাশকে কল করেনি। সেজন্য তাড়াতাড়ি কলটা রিসিভ করে। হ্যাঁ বল ঈশা। ভাইয়া ভাইয়া। কি হয়েছে বোন আমার, তুই ঠিক আছিস তো? আর তোর কণ্ঠ এমন শোনা যাচ্ছে কেন? ভাইয়া আমি ভার্সিটি থেকে গাড়ি নিয়ে আসছিলাম, পথে কয়েকটা ছেলে ওদের গাড়ি দিয়ে আমার গাড়িটা আটকায়, তারপর আমাকে কোথায় যেন নিয়ে আসে। বোন আমার তুই চিন্তা করিস না,
আমি আছি তো, তুই শুধু এটা বল আশেপাশের অবস্থা ভাইয়াকে জানা। আমাকে একটা রুমের ভেতর রেখে দিয়েছে ভাইয়া, আমার না খুব ভয় করছে। দেখ বোন, একদম ভয় পাবি না, তুই তোর লোকেশন ভাইয়াকে শেয়ার কর, ভাইয়া আসছি। ঠিক আছে ভাইয়া, পাঠাচ্ছি। ঈশা লোকেশন পাঠালে আকাশ দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। লোকেশনের মাধ্যমে জানতে পারে আকাশ গাড়িতে করে গেলে 3 ঘন্টা লাগবে, কিন্তু আকাশের হাতে এত সময় নেই। সেজন্য আকাশ ওর প্রাইভেট হেলিকপ্টার করে রওনা দেয়, সাথে করে কিছু আর্মস বোম নেয়, কেননা ওখানে কি হতে চলেছে তা আকাশ জানে না। সেজন্য সাথে করে সব কিছু নিয়ে যাওয়া। হেলিকপ্টার করে 30 মিনিটের আকাশ ওই লোকেশনে চলে গেল। দূর থেকে একটা বাড়ি দেখতে পেল, তবে বাড়ির আশেপাশে কোনো গার্ড নেই। সেজন্য আকাশ বাড়িটার পাশে যায় এবং দরজা খুলে দেখে ঈশার সাথে ঈশার সাথে একটা ছেলে বর সেজে বসে আছে, সাথে কাজী আর সাক্ষী হিসেবে মনে হয় ওরা ওর বন্ধু হবে। দরজার খোলার সাথে সাথে সবার চোখ দরজার দিকে যায়। ঈশা ওর ভাইকে দেখতে পেয়ে যেন প্রাণ ফিরে পেল। ভাইয়া! ঈশার মুখে ভাইয়া ডাক শুনে ছেলেগুলো ভয় পেয়ে যায়। কয়েকজন তো ওখান থেকে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু আকাশের হাতে বন্দুক থাকায় পালাতে পারেনি। আকাশ ঈশার সামনে হাঁটু গেড়ে বসে, কি হয়েছে বোন আমায়, তুই ঠিক আছিস তো? ভাইয়া, এই ছেলেটা আমাকে কয়েকটা থাপ্পড় মেরেছিল। থাপ্পড় কথা শুনে আকাশ ওর রাগটাকে কন্ট্রোল করে। তুই কি এই ছেলেটাকে চিনিস? না ভাইয়া, জোর করে গাড়িতে করে তুলে এনেছিল। থাক বোন, আর বলতে হবে না। এই নে হেলিকপ্টারের চাবি, ভেতরে গিয়ে বস, আর খবরদার আমি না আসা পর্যন্ত ভেতর থেকে বের হবি না, আমার আসার অপেক্ষা কর। ঈশা চাবি নিয়ে বের হয়ে গিয়ে হেলিকপ্টারের সিটে বসে। অন্যদিকে আকাশ রুম থেকে কাজীকে বের করে দেয়, সাথে সবগুলো দরজা জানালা অফ করে। আকাশ ছেলেগুলোকে মারতে গিয়েও মারল না, কেননা ওদের দেখে গুন্ডা মনে হয় না, হচ্ছে ওদেরকেও ভাড়া করেছে কাজটা করার জন্য। সেই জন্য সেই ছেলেটা দুলোর সাজে বসে আছে, ওকে বলে, বল কার কথায় এখানে বিয়ে করতে এসেছিস? কারো কথা না। তাহলে কি আগে থেকেই আমার বোনকে চিনিস? না। এই আমার মাথা গরম করবি না বলে দিলাম, নয়তো তোদের লাশও কেউ খুঁজে পাবে না। আমরা কিছু জানি না, আমাদের যেতে দিন প্লিজ। তার আগে এটা বল, আমার বোনের গায়ে হাত তুলেছে কে? আমি তুলেছি। ও তুই, এদিকে আয়। ছেলেটা কাছে আসলে আকাশ ছেলেটার হাত ভেঙে দেয়, সাথে বাকি ছেলেদেরও মেরে অবস্থা খারাপ করে দিয়েছি। ওদের এক প্রকারে মেরে আকাশ বাড়ি থেকে বের হয়ে হেলিকপ্টারের কাছে যায় আর সিটে গিয়ে বসে। বোন, তুই ঠিক আছিস? তুই জানিস আমার কি অবস্থা হয়েছিল? আর একটু দেরি হলে কি হতো? দেরি যেহেতু না হয় সেজন্য একেবারে হেলিকপ্টার নিয়ে হাজির হলাম। এখন এই অবস্থায় তোকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না, সেজন্য তোর জন্য জামা নিয়ে এসেছি, পেছনে গিয়ে চেঞ্জ করে নে। সত্যি তুই আমার গ্রেট ভাইয়া। হয়েছে, এবার তাড়াতাড়ি কর, সন্ধ্যার আগে এখান থেকে বের হতে হবে। ঈশা পেছনে গিয়ে রেডি হয়ে আবার সামনে চলে আসে আর বিয়ের কাপড়গুলো ওই জঙ্গলে ফেলে দেয়। আকাশ হেলিকপ্টারে উড়ে জঙ্গল থেকে বের হয়, বাড়ির দিকে রওনা দেয়। ঈশা বোন আমার, হ্যাঁ, আজকের ঘটনা একদম ভুলে যাবি, মনে করবে আজকে তুই সারাদিন আমার সাথেই ঘুরছিলি। ঠিক আছে ভাইয়া। কিছুক্ষণের মধ্যে ওরা বাড়িতে চলে আসে। ঈশা এভাবে আসায় অনেকেই অবাক হয়, কিন্তু যখন দেখে আকাশও সাথে করে নামছে, সেই জন্য কেউ আর কোনো কথা বলার সাহস পায়নি। কিন্তু সবাই ছেড়ে দিলেও এরা ছেড়ে দেওয়ার পাত্রী নয়। এই যে মিস্টার, সারাদিন বোনকে নিয়ে ঘুরলে হবে? ঘরে যে একটা বউ আছে, ওটা দিকেও তো একটু নজর দিতে পারেন। এই রে, বড়দের সামনে কি বলে ফেললাম, ছি কি লজ্জা। এই মেয়েটা কখনো বড় হলো না, কী কথা কোথায় বলতে হবে তার কমন সেন্স পর্যন্ত নেই। ননসেন্স। কথাগুলো মনে মনে বললাম, কথাগুলো তো মনে মনেই বলা দরকার। আপনারাই বলুন, এই সব কথা কি আর সবার সামনে বলা হয়? সবাই, আমি একটা কথা বলে দেই, এই পরিবারে যদি আমি কাউকে সবচাইতে বেশি ভালোবেসে থাকি, সে হচ্ছে ঈশা, তারপরের সিরিয়ালে বাকিরা। কি? তাহলে আমি কোথায়? তুমি হ্যাঁ বলো, তাহলে আমার জায়গা কোথায়? দেখো, তুমি আমার একমাত্র বউ, সো আমার সব ভালোবাসা তো তুমিই পাবে। ঈশা তো পাবে শুধু ভাইয়ের ভালোবাসা, তুমি পাবে স্বামীর।
ব্যাস হয়ে গেল। যদি বাসায় দ্বিতীয় কেউ চলে আসে? দ্বিতীয় কেউ বলতে? এই ধরো তুমি আরেকটা বিয়ে করে বউ নিয়ে একেবারে সোজা বাসায় চলে আসলে। আমি যে পরিমাণ হ্যান্ডসাম, সাথে আমার যে টাকা পয়সা আছে, তা 5টা বিয়ে করলেও আমার টাকা শেষ হবে না, বরং ভালোই হবে। অনেকগুলো বাচ্চা কাচ্চা হবে, ওরা আমাকে আব্বু বলে ডাকবে, তোমাকে বড় মা বলে ডাকবে। এদিকে ইরা রাগে একেবারে ফেটে যাচ্ছে। তা দেখে ঈশা বলে ওঠে, ভাইয়া কি হচ্ছে কি এসব? আমার ক্ষুধা লেগেছে। আরে বোন, আগে বলবি না? ইরা, খাবার দাও, অনেক ক্ষুধা লেগেছে। ফ্রেশ হয়ে নিচে আসো। ওকে মাই ডিয়ার, বলে ইরার কপালে একটা ভালোবাসার পরশ দিয়ে চলে গেলাম। এই পরশটা পেয়ে ইরা তো অনেক খুশি। মনে হচ্ছে এতক্ষণ ওর সাথে যা যা হয়েছে ওর কিছুই মনে নেই। সেজন্য একেবারে নাচতে নাচতে রান্না করতে চলে যায়, তরকারি গরম করতে। এদিকে আকাশ উপরে চলে যায় ফ্রেশ হতে, সাথে ঈশাও। ওরা ফ্রেশ হয়ে আসলে ইরা ওদের খাবার বেড়ে দেয়। আকাশ খেতে থাকে, কিন্তু ঈশা এখনও ওর ঘটনার চিন্তা, আসলে মন খারাপ হয়ে যায়। আকাশ ঈশার দিকে তাকিয়ে দেখে মন খারাপ করে বসে আছে, কিছুই খাচ্ছে না। কি রে ঈশা, বসে আছিস কেন? খা। আমার যে খেতে ইচ্ছে করছে না। আকাশ বুঝতে পেরেছে ঈশার মনে এখনো ভয়টা কাজ করছে। ঠিক আছে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তখনই আমি ঈশার পাশের চেয়ারে বসে ঈশাকে খাইয়ে দিচ্ছি। অন্যদিকে ইরা তো রাগে ফেটে যাচ্ছে। ঈশা, তোর নাকে কিছু পোড়া গন্ধ আসছে? কোনো ভাইয়া না তো। আমার কেন যেন মনে হচ্ছে কারোর মন পড়ছে। কথাটা বলে যে ইরার দিকে তাকালাম, ইরা ওর হাতে থাকা জগটা ফ্লোরে আছাড় মেরে ভেঙে নিজের রুমে চলে যায়। ভাইয়া তুইও না শুধু শুধু ভাবিকে জ্বালাস। আকাশ, ইরাও কিন্তু সেই ভর দুপুর থেকে কিছু খায়নি। ঠিক আছে, তুমি আমাকে একটা প্লেটে খাবার দাও, আমি নিয়ে যাচ্ছি। আম্মু একটা প্লেটে খাবার সাজিয়ে দিয়ে গেলে আকাশ ওই প্লেটটা নিয়ে রুমে আসে। রুমে এসে দেখে ইরা মুখ গোমরা করে শুয়ে আছে। সেজন্য আকাশ আস্তে আস্তে ইরার পাশে গিয়ে বসে আর ওর বাহুতে হাত দেয়। এই ইরা, ইরা রাগ করে না লক্ষ্মীটি, প্লিজ। তুমি তোমাকে একটুও ভালোবাসো না, তাহলে আমার কাছে কেন এসেছো? কে বলেছে আমি তোমাকে ভালোবাসি না? বলার কি আছে, যা দেখার তাই তো দেখেই নিলাম। ও, এই ব্যাপার। তুমি জানো আজকে কি হয়েছে? না বলে জানবো কি করে? তা আগে চলো তোমাকে খাইয়ে দেই। না, আমি খাবো না। দেখো, তোমাকে খাইয়ে কিন্তু আমি বের হব। তুমি যদি না খাও তাহলে কিন্তু আমি আর বাসায় আসবো না। আসতে হবে না। ঠিক আছে, তাহলে আমি গেলাম। তবে মনে রেখো, আমাকে ফোন করেও কিন্তু তুমি পাবে না কয়েকদিন। করবো না তোমাকে ফোন, যাও তো। ঠিক আছে, যাচ্ছি, পরে কিন্তু আফসোস করবে। কথাটা বলে আকাশ রুমের দরজা পার হলে ইরাও দৌড়ে এসে দরজার সামনে দাঁড়ায়। কি ব্যাপার, তুমি না বললে আসবে না? আমি তোমার জন্য আসিনি, যেখানে যাচ্ছ যাও। 3 দিনের জন্য যাচ্ছি। ইরা ভাবছে আকাশ ওর রাগ ভাঙানোর জন্য মিথ্যে বলেছে, কিন্তু আকাশ যে 3 দিনের জন্য একটা মিশনে যাচ্ছে, ওই মিশনে শুধু খুন আর খুন ছাড়া কিছুই হবে না। আকাশ বাড়ি থেকে বের হওয়ার সময় ইরাকে জড়িয়ে ধরে। এরকম জড়িয়ে ধরাতে ইরাও কিছু বুঝতে পারেনি। নিজের খেয়াল রাখবে, বাই। ওখান থেকে আকাশ বের হওয়ার সময় শাকিল আর অন্তরকে ফোন করে এয়ারপোর্টে আসার জন্য, কেননা এরা 3 জন এখন জাপানে যাবে। জাপানে কেন যাবে তা একমাত্র অবশ্যই আকাশই জানে। এইদিকে শাকিল আর অন্তর এয়ারপোর্টে এসে যায়। একটু পর আকাশও আসে। বন্ধু, আমরা ওখানে কেন যাচ্ছিল? ওখানে গেলেই বুঝতে পারবি। এখন ভেতরে চল, দেরি হয়ে যাচ্ছে। ওদের দেশে থাকা আমাদের মাফিয়ার লিডারের সাথে কি কানেক্ট করা যাবে? আমরা যে এখানে এসেছি তা যেন কেউ জানতে না পারে। তাহলে ওখানে আমাদের অস্ত্র ব্যবস্থা করে দিবে কে? চিন্তা করিস না, আমার লোক আছে, ওরা ব্যবস্থা করে রাখবে। এখন চল ভেতরে গিয়ে বসা যাক। ওরা 3 জন ভিতরে গিয়ে বসলো, কেননা প্লেন ছাড়তে এখনো অনেক দেরি আছে। তখন টিভিতে নিউজ চলছিল, আর নিউজটা হলো ঢাকা শহরের ভিতরে আবারও খুন। তবে এভাবে খুন করা হয়েছে ঢাকা এসিপি আর ওনার সাথে থাকা 2 জন ইন্সপেক্টর। ওদের অনেক নির্মমভাবে হত্যা করা হয়েছে। এদের 3 জনের লাশ হাইওয়ের পাশে ময়লা স্তূপে পাওয়া যায়। পুলিশ এখনও তদন্ত করে যাচ্ছে, কিন্তু কোনো সূত্র পায়নি। তবে খুন করার ধরন দেখে এটা বোঝা যায়
খুনি প্রতিশোধ নেওয়ার জন্যই খুন করেনি, কেননা অনেক সাধারণভাবে ওদের মারা হয়েছে ছুরি দিয়ে। আগে কি হয়েছে না হচ্ছে জানতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ। এই এসিপি আর কে মারতে গেল? লোকটা তো অনেক ভালো ছিল। তুই কি আগে থেকে চিনতেও না কে? আরে না, উনি এখানে এসে তো অনেক গুন্ডাদের মেরে সোজা বানিয়ে তার হিসেব নেই। হয়তো ওখান থেকে কেউ ওনাকে মেরে ফেলেছে। কিন্তু এত বড় সাহস কার হতে পারে? তোর ভাবনা চিন্তা বন্ধ কর, এবার প্লেনে উঠতে হবে। আপনারা তো অনেকেই ওই পুলিশগুলোর ব্যাপারটা ভুলে গেলেন। ওরা ওই পুলিশগুলো যাদের আকাশ তুলে নিয়ে এসেছিল, আর ও লোকেদের বলেছিল খুব সাধারণভাবে মেরে ওদের হাইওয়ের পাশে ময়লা স্তূপে ফেলে দেয়। ওরাও তাই করলো। আকাশ, অন্তর, শাকিল ওরা তিনজনই প্লেনে উঠে নিজের সিটে বসে পড়ে। ওদের তিনজন সিটেই কিন্তু একসাথে, মানে ওরা একটা 3 সিটে ভিআইপি কেবিন নিয়েছে, আর ওই কেবিনেই ওরা তিনজন বসে বসে গল্প করতে থাকে। অন্যদিকে প্লেন টেক আপ করে এরাও বসে বসে গল্প করতে থাকে। রাত যখন 12টা বাজে তখন আকাশ বাসায় না আসায় এরা বারবার আকাশকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন বন্ধ পাচ্ছে। পরে এরা ঈশার রুমে যায়, ওর শাশুড়ির রুমে যায়, ওনাদের জাগিয়ে আকাশের ব্যাপারে বলে। ওনারা সব জায়গায় খোঁজ খবর নেয় আকাশ নাকি কোথায় যায়নি, এবং কি অফিসেও না। তাহলে ও কোথায় যেতে পারে? ভাবি কান্না করো না। ভাইয়া কি তোমাকে যাওয়ার আগে কিছু বলেছে? ওর শুধু বলেছিল 3 দিনের জন্য কোথাও যেন যাবে। তাহলে তুমি ভাবি শুধু শুধু ভয় পাচ্ছ। তুমি তার চেয়ে বরং ঘুমিয়ে পড়ো। ঈশা, তুমিও আমার সাথে এসো না, আমার একা একা ভয় করছে। তুমি তো আগে একা একা ঘুমাতে। কিন্তু তোমার ভাইয়ার রুমটা অনেক বড়, তো তার সাথে সুইমিং পুল, বাগান, জিম অনেক বড়। একা একা ঘুমোতে অসুবিধা হয়। ঠিক আছে ভাবি। ওকে। ঈশা আসলে ইরাকে ওকে নিয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে আকাশ যে ফ্লাইটে আছে সেই ফ্লাইটটা হাইজ্যাক হয়েছে, কিন্তু আকাশদের আলাদা কেবিন হওয়ায় ওরা কিচ্ছু জানে না। অন্যদিকে প্লেনের সবগুলো যাত্রী ভয় পেয়ে যায়। হাইজ্যাকদের উদ্দেশ্য এই প্লেনকে ওরা ওদের দেশে নিয়ে যাবে, আর ওদের সরকারকে বলবে ওদের বসকে যেন ছেড়ে দেয়। তবে একদিক দিয়ে ভালো হলোই, প্লেনটা অন্য কোনো দেশে নয় বরং জাপানেই যাবে। এদিকে প্লেনে এত কিছু হয়ে যাচ্ছে, কিন্তু যারা ভিআইপি কেবিনে আছে ওনাদের মধ্যে কেউ কিচ্ছু জানে না। আর জানবেই বা কী করে বলুন? ওদের তো কোনো কিছুই জানানো হয়নি। এদিকে প্ল্যানটা গতিতে উড়েই চলেছে। আকাশও সব কিছু প্ল্যান করে রেখেছে ওরা ওখানে গিয়ে কি কি করবে না করবে। এরই মধ্যে আকাশ ওয়াশরুমে যাবে বলে ওর কেবিনের ভেতর থাকা ওয়াশরুমটা ইউজ করে, কিন্তু খিদে লাগার কারণে আকাশ কেবিন থেকে ফোন করে বলে খাবার দিয়ে যেতে। এভাবে 20 মিনিট হয়ে যায়, কিন্তু কোনো খাবারই এখনই আসলো না। সেজন্য আকাশ বের হয়ে নিচে আসলো ব্যাপারটা কি আসলে তা দেখার জন্য। কিন্তু আকাশ এখানে এসে দেখলো 10 জন লোক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। তবে বন্দুকগুলো এক একটা অনেক আধুনিক। বুঝতে হবে জাপানে ইউজ করা অস্ত্র, খারাপ তো হতেই পারে না। এই যে আপনারা কারা? এভাবে বন্দুক নিয়ে ভেতরে আসলেন কিভাবে? ওই বেশি হিরোগিরি দেখাবি না। যে কাজে এসেছিস ওটা করে নিজের কেবিনে চলে যা। আমি খাবার নিতে এসেছি। এই ছেলেটাকে খাবার দিয়ে বিদায় কর। বিমানের ভেতর থাকা বিমানবালা আকাশকে 3 জনের খাবার একসাথে একটা প্যাকেট করে দেয়, সাথে পানি আর প্রয়োজনীয় সব কিছু। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করতে পারি? কি কথা? এই প্লেনটা কোথায় যাচ্ছে? তা জেনে তুই কি করবি? যা নিজের সিটে গিয়ে বস। আকাশ আর কোনো কথা না বাড়িয়ে ওর কেবিনে চলে আসে। কেবিনে আসতে শাকিল আর অন্তর জানতে চাইলো, কিরে বাইরে এত চেঁচামেচি কেন? আর বলছি না বাইরে প্লেন হাইজ্যাক করা হয়েছে, সেজন্য এত চেঁচামেচি। কিন্তু তুই এখন শান্ত হয়ে ফিরে এলি যে, ওদের কিছুই বলস নাই? ওদের হাতে সবগুলো বন্দুকই আধুনিক। একটা বুলেটও যদি শরীরের ভেতর ঢুকে তাহলে আর রক্ষা নেই। আকাশের কথা শুনে ওরা হাসবে না কাঁদবে বুঝতেই পারছে না। যে ছেলেটা সারাক্ষণ বন্দুক নিয়ে পড়ে থাকে সেই ছেলেটা আজ বন্দুক দেখে ভয় পাচ্ছে। তবে ওদের কথা শুনে আকাশ মুচকি হাসে। ওই হাসিটার মানে ওরা আজও বুঝতে পারল না। খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে নে। ওরা 3 জনের খাবার খেতে থাকে। অন্যদিকে প্লেন তার গতিতে চলতে থাকে।
এভাবে 10 ঘন্টার পর প্লেন ল্যান্ড করে, তবে কোনো বিমানবন্দরে না, বরং একটা খোলা মাঠে। এখানে এদের হাইজ্যাক করা হয়ে এদেশের সরকারকে বলে ওদের লিডারকে বের করিয়ে নেবে এই বিমানে থাকা লোকজনের সাহায্যে। কিন্তু কে জানবে এখানে এই লোকগুলোর ইতি ঘটবে? আকাশ, শাকিল, অন্তর ওরা তো দিব্যি বসে আছে, কখন এদের বসের সাথে দেখা হবে, কখন এদের শায়েস্তা করে এখান থেকে বের হতে পারবে। অন্যদিকে ওই দেশের সবগুলো টিভি চ্যানেলে এই নিউজটা ওরা চালিয়ে দেয়, যাতে করে ওই দেশের সরকার এই হাইজ্যাক ব্যাপারে জানতে পারে। প্লেনটা এরা এমন জায়গায় রেখেছে, এর আশেপাশের সব লোকজন দাঁড়িয়ে আছে বন্দুক নিয়ে, সাথে আইডিএক্স বোমা ওদের শরীরে বাঁধা। ওই দেশের সরকারের কাছে নিউজটা গেলে ওরা অনেক চিন্তিত হয়ে যায়, কিভাবে এতগুলো লোকের জীবন বাঁচাবে ওরা। পরে ওই দেশের সরকার ওই লোকগুলোর সাথে কন্ট্যাক্ট করে জানতে চাইছে এদের ডিমান্ড কী। ওদের ডিমান্ড জানানোর জন্য ওদের বড় বস আছে। ডিমান্ড জানানোর আগে প্লেন থেকে সবগুলো যাত্রীকে বের করে আনা হয়। সবগুলো যাত্রীর সাথে আকাশ, শাকিল, অন্তর ওরা 3 জনও বের হয়। ওদের বস এদের না চিনলেও শাকিল আর অন্তর এদের ঠিকই চিনতে পেরেছে। এই শিমুল! শিমুল বলাতে ওদের দলের লোক চমকে যায়, এরা কি করে এদের বসকে চেনে? কে তোরা? আমার নাম কি করে জানিস? অন্তর। শুধু কি তোর নাম? তোর সব ডিটেলস আমাদের জানা আছে। সত্যি করে বল কে তোরা, নয়তো তোদের এইখানেই মেরে ফেলবো। এই শিমুল, যার পাওয়ারে তুই চলিস তাদের মারার হুমকি দিচ্ছি? মানে? 5 বছর ধরে একে হয়ে কাজ করছিস তুই, তোর আরও অনেক ডিটেলস আছে, বলবো কি? দেখ, আমার মাথা গরম করবি না, নয়তো এইখান থেকে বেঁচে ফিরতে পারবি না। তুই যার পাওয়ারে চলিস আমরাই হলাম তারা, একে এসেই শেষো। এবার কি চিনতে পেরেছিস নাকি আরও ডিটেলস বলতে হবে? শিমুল এই নামগুলো শুনে দৌড়ে গিয়ে আকাশের পা ধরে। মাফ করে দিন ভাই, আমরা চিনতে পারিনি আপনাদের, নয়তো এমন ভুল আমরা কখনো করতাম না। মাফ করতে পারি একটা শর্তে। তো কি শর্ত আপনার? সব শর্ত মানতে রাজি আছি। আমরা যে এই দেশে এসেছি তা কেউ যেন না জানতে পারে, আর এই প্লেনটা এয়ারপোর্টে দিয়ে আসার ব্যবস্থা কর। সাথে যাকে বাঁচানোর জন্য এই তোরা প্লেন হাইজ্যাক করেছিস ওকে ভুলে যা, সেজন্য তাড়াতাড়ি পাইলটকে বল প্লেন উড়ানোর ব্যবস্থা করতে। বস, আপনি যখন এই দেশে এসেছেন তখন কোনো কাজ তো অবশ্যই আছে, যদি সাহায্য প্রয়োজন হয় আমাকে অবশ্যই বলবেন। তোমাদের ভাগ্য ভালো কোনো যাত্রীর ক্ষতি করনি, নয়তো এখানে কাউকে জীবিত রাখতাম না। স্যার, আপনারাও কি এদের সাথে ফিরে যাবেন, না আমরা আপনাদের দিয়ে আসব? আমরা এদের সাথে যাব, নয়তো অনেকে সন্দেহ করবে। ঠিক আছে, আমি আপনাদের ফেরার ব্যবস্থা করছি। এই তাড়াতাড়ি সবাইকে প্লেনে বসা, আর পাইলটকে বল প্লেন ওড়াতে। বস বলুন আমি আপনাদের প্লেনের ভেতর দিয়ে আসি। তাহলে সবাই আবার পরিচয় জেনে যাক, তাই তো? আমি তো তা ভেবে দেখিনি। যদি সব কিছু তোর মাথায় ঢুকতো তাহলে তুই আমার জায়গায় থাকতি। আর একটা কথা, তোদের সবচেয়ে বড় বসকে বলবি আমাদের সাথে যেন দেখা করে। এই নে হোটেলের কার্ড, আমরা এখানেই উঠব, আর এটা হচ্ছে রুম নাম্বার, মনে থাকে যেন। যদি কিছু ভুল করেছিস তাহলে আর এই দেশের আলো বাতাস উপভোগ করতে পারবি না। বুঝতে পেরেছি, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি বসের সাথে দেখা করে ওনাকে এই কার্ডটা অবশ্যই দিব। বুঝতে পেরেছি, আপনারা কোনো চিন্তা করবেন, আমি বসের সাথে দেখা করে ওনাকে এই কার্ডটা অবশ্যই দিব। যেটা তাহলে আমরা যাই। আকাশ, শাকিল, অন্তর ওরা 3 জন নিজেদের ক্ষমতা দেখিয়ে ওনার থেকে চলে আসলো। আসলে লোক ঠিকই বলে, ক্ষমতা থাকলে অনেক জায়গা থেকেও ফিরে আসা যায়। ওরা 3 জন আবার নিজেদের জায়গায় গিয়ে বসলো। পাইলট আবার প্লেন ওড়াতে লাগলো। আকাশ ভাবতে লাগলো, ভেবেছিলাম কাউকে এখানে আসার খবরটাও দিব না, কিন্তু ভাগ্য কি পরিহাস, শেষমেশ ওদের জানতেই হলো। এদিকে শিমুল সমস্ত মাফিয়ার কাছে খবর দিয়ে দিয়েছে যে একে ওদের দেশে এসেছে। প্রথমে অনেক মাফিয়াই বিশ্বাস করতে চায়নি, এই কারণ যেখানে ওর চেয়ে বড় বস কিছুই জানে না, সেখানে এই পুচকে কিভাবে জানে। পরে যখন ও ওদের কোডগুলো বলল তখন ওদের বিশ্বাস হলো। ওরা তো একের সাথেই দেখা করার জন্য একেবারে পাগল হয়ে আছে। এইদিকে প্ল্যানও উঠতে লাগলো। এভাবে 1 ঘন্টার পর ওরা জাপান বিমানবন্দরে ল্যান্ড করলো।
ওখানে সব কাজকর্ম শেষ করে ওরা যখন বাহির হয় তখন ওরা সামনে দেখতে পায়। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ওরা সামনে দেখতে পায় পুরো এয়ারপোর্ট মাফিয়ার লোক দিয়ে ভরা, কিন্তু ওই মাফিয়ার লোকগুলো এভাবে ভুল কাজ করেছে। সেটা হলো ওরা কেউ তো একে চেনে না, নাই ওরা সাথে থাকার ওর বন্ধুদের। মাফিয়ার লোক এসে এইদিক ওইদিকে তাকাতে লাগলো, কিন্তু আকাশ না চিনতে পারায় ওরা খুঁজে পেল না এতে আকাশের জন্য সুবিধা হলো। সেই জন্য আকাশ ওদের দুজনকে নিয়ে ওখান থেকে বের হয়ে হোটেলে চলে আসে। একটা কথা বল, আমাদের এখানে আসার খবর কে দিল ওদের? কে আবার মাথামোটা শিমুল হবে? ঠিক তো, আমরা যে এখানে আসছি তা তো ওই শিমুলই জানে। এই শিমুলকে তো আমি... আচ্ছা বাদ দে না, এখন প্ল্যান কর কি জন্য এসেছিস আর কিভাবে কাজটা করবি। আমার সব ভাবা হয়ে গেছে। এখানকার সব বড় বড় মাফিয়া আসুক, বাকি প্ল্যান ওদের নিয়ে ডিসকাস করব। এখন তোদের কিছু বলতে পারছি না, তোরা রেডি হ, এই শহরটা একটু ঘুরে দেখি। কিন্তু আমরা আগে কিচ্ছু খেয়ে। আরে বদ্ধু, বাইরে গেলেই তো খেতে পারবি। ও শিট, আমি তো আগে ভাবিনি। সব ভাবনা চিন্তা পরে হবে, এখন চল বের হই। আকাশ ওদের নিয়ে বের হয়ে একটা ট্যাক্সিতে ওঠে। কি, আমরা ট্যাক্সিতে যাব? তাই এখানে গাড়ি কোথায় পাবো? আকাশ, তুই একটা গাড়ি কিনে নে। গাড়ি কিনতে হবে না, ওরা আসার সময় গাড়ি আনবে। ওখান থেকে যেটা পছন্দ হয় ওটা না হয় রেখে দিব। এখন একটু ট্যাক্সিতে অ্যাডজাস্ট করে নেয়। ঠিক আছে মামা, বড় একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ান। এভাবে গাড়ি চলতে লাগলো, ওরা তিনজন বকবক করতে লাগলো। 20 মিনিট পর ওদের বড় একটা রেস্টুরেন্টের সামনে নিয়ে আসলো। তিনজনে গাড়ি থেকে নামলো। আকাশ বের হয়ে ভাড়া মিটিয়ে ওরা ভেতরে যায়, একটা কেবিন নিয়ে বসে পড়ে। ওরা তিনজনে নিজেদের পছন্দ করা খাবার অর্ডার দিয়ে দিল। তখনই ইরা ফোন করলো। তোরা বস, আমি তোদের বোনের সাথে একটু কথা বলে আসি। বোন না ভাবি। ভাবি বললে তোরা লাইন মারতে পারিস, সেজন্য বোন বানিয়ে দিলাম, যাতে করে অন্য কিছু মিন করতে না পারিস। বুদ্ধি আছে বলতে হবে। বুদ্ধি না থাকলে কি এত বড় একটা গ্যাং চালাই? তোরা বস, আমি কথা বলে আসি। আকাশ কথা বলার জন্য কেবিন থেকে বের হয়। আকাশ ইরার সাথে প্রায় 15 মিনিটের মতো কথা বলে কল কেটে দেয়। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে, আকাশ এই দেশে আসলো কিন্তু সিমও কিনলো না। তাছাড়া এক দেশের সিম অন্য দেশে তো নেটওয়ার্ক পাওয়া যায় না, তাহলে কল কিভাবে দিল? আসলে আকাশ যে কেবিনটা বুক করেছিল ওই কেবিনে ওয়াইফাই আছে, সেই জন্য আকাশ কেবিনে যাওয়ার ফলে ওয়াইফাই কানেক্ট করে আকাশ যে কেবিনটা বুক করেছিল ওই কেবিনে ওয়াইফাই আছে, সেই জন্য আকাশ কেবিনে যাওয়ার ফলে ওয়াইফাই কানেক্ট হয়। সাথে ইরাও ইমোতে কল করে আর আকাশ ইমোতে কথা বলে আবার কেবিনে চলে আসে। কিরে, কথা শেষ হলো? কথা শেষ না হলে তো এখানে আসতাম না। তোরাও নাকি বোকার মতো কথা বলিস। তোরা না খেয়ে বসে আছিস কেন? তোর জন্যই। নে বস, একসাথে খাই, আমার ক্ষুধা লেগেছে অনেক। ঠিক আছে, নে শুরু কর। ওরা সবাই খাওয়া শেষ করে। আকাশ খাবারের বিল মিটিয়ে ওরা রেস্টুরেন্ট থেকে একটা শপিং মলে যায়। ওখানে নিজের প্রয়োজন মতো জিনিসপত্রও কিনে নেয়, কেননা কালকেই তো আসল দিন। ওদের কাজ শেষ করে ওরা হোটেলে চলে আসে। বুঝলাম না, এইগুলো কেন কিনলি? আজ পর্যন্ত কেউ আমাদের দেখেছে বা আমাদের আসল চেহারা কেউ দেখেছে? না। এইগুলো এই কারণেই কেনা হয়েছে যাতে করে কাল আমাদের চেহারা কেউ না চেনে। তাহলে আমরা ওদের সাথে যোগাযোগ করব কিভাবে? শাকিল, তোর কাছে তো আমাদের আন্ডারে কাজ করা সব মাফিয়াদের নাম্বার আছে, সেখান থেকে ওদের ফোন করে বল যত তাড়াতাড়ি পারে ওরা যেন আমাদের সাথে দেখা করে। কিন্তু দেখা করব কোথায়? তুই কি ভুলে গেছিস? আমরা মিটিংয়ের 10 সেকেন্ড আগে জায়গার নাম বলি। তাছাড়া ওই দিন তো আমাদের কার্ড দিয়ে এসেছি, ওখানে যদিও আমাদের নাম্বার নেই, কিন্তু আমরা বলে এসেছি এই হোটেলে দেখা করতে। কিন্তু এখানে দেখা করা চলবে না, এখানে দেখা করলে সমস্যা হতে পারে। সেজন্য কাল আমি একটু বের হয়ে এখানকার আশেপাশে কিছু জায়গায় যাব, ওখান থেকে না হয় একটা জায়গায় বের করে ওদের জানিয়ে দেব। কিন্তু আমি আর অন্তর তাহলে কি করব? কি আর করবি? তোদের তো গার্লফ্রেন্ড নেই। এখানে খুঁজে দেখ কোনো বাংলাদেশের মেয়ে পাস কিনা, যদি পাস তাহলে পটিয়ে ফেল, দরকার হলে দেশে গিয়ে নিয়ে বিয়ে করবি। সত্যি আইডিয়াটা মন্দ না। রাখ তোর আইডিয়া, কিন্তু তুই একা একা যাওয়াটা কি ঠিক হবে? আমাকে নিয়ে তোদের টেনশন করতে হবে না, তোরা তোদের মতো ঘুরে দেখ আশপাশটা। আর এই নে ইয়েন, দরকার হলে খরচ করিস। আরে আমাদের কাছে তো অনেক টাকা আছে, তাহলে তুই কেন দিতে চাচ্ছিস? ঠিক আছে,
তাহলে তোরা থাক, আমি গেলাম। আকাশ ওখান থেকে বের হয়ে আসে, সাথে ভাবতে থাকে আর হাসতে থাকে এইভাবে, কেননা ওরা এখন বাংলাদেশে না যেয়ে বললেই টাকা খরচ করবে, কেননা এটা জাপান, এখানে টাকা তো ওদের কাছে নেই, সেজন্য বাইরে গেলে তো আর কিছুই খেতেও পারবে না। সেজন্য আকাশের আফসোস হচ্ছে, কিন্তু কি করবে, ওরা এটা ভুলে গেছে ওরা এখন জাপানে। কি বলবে এখন, তো কিছুই করার নেই। এদিকে আকাশ আশেপাশে কিছু জঙ্গল ঘুরতে থাকে, কোথায় ও মিটিংটা করতে পারবে ওই রকম কিছু জায়গা বের করতে থাকে। ওই সময় শাকিল কল করে। হ্যাঁ বল, কোনো সমস্যা? আসলে আমাদের কাছে তো কোনো টাকা নেই, কি করব? যখন আমি ইয়েন দিতে চেয়েছি তখন তো নিতে মানা করেছিলি। কি করব, আমি তো ভুলে গেছি, এটা বাংলাদেশ না। কত ইয়েন পাঠাতে হবে? এটা তো বেশি না, মাত্র 50,000 ইয়েন। কি, এত ইয়েন কি করে হলো? এমনিতেই হয়ে গেল। সত্যি করে বল, কোনো সমস্যা হয়েছে? তাহলে শোন, তুই হোটেল থেকে বের হয়ে যাবার পরে আমি আর অন্তর বের হই, তারপর পাঠকগণ তাহলে চলুন আমরা তারপর কি হয়েছে তা আপনাদের জানাই, কেননা না জানলে তো আপনারা গল্প পড়ে মজাও পাবেন না। সেই জন্য আপনাদের ওদের কিছু কাহিনী শোনানো দরকার, কি তাই তো? শুনবেন তো? আমরা একটা পার্কে ঢুকি, ওখানে আমরা অনেকক্ষণ সময় কাটিয়েছি। তখন আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, সেই জন্য রেস্টুরেন্টে ঢুকে অনেক খাবার খেয়ে নিলাম। খাবার খেলি সেটা না হয় বুঝলাম, এরপর কি হলো? রেস্টুরেন্টে ঢুকে অনেক খাবার খেয়ে নিলাম, কিন্তু যখন বিল দিতে গেলাম তখন আমাদের পকেটে তো কোনো ইয়েন ছিল না। তোদের যখন ইয়ান দিতে চেয়েছি তখন তো নিলি না। অন্তর ফোন দিয়ে, আমরা তো বাংলাদেশে ভেবে আর টাকা নিইনি। তা না হয় বুঝলাম, কিন্তু রেস্টুরেন্টে কত ইয়েন আসলো, আর ওখান থেকে বের হলে কিভাবে? আরে বলিস না, শেষমেশ আমাদের অবস্থা তো পুরোই খারাপ। তখন দুটো বাঙালি মেয়েকে দেখলাম, কথা বলছিল। তখন আমরা ওদের কাছে গেলাম, ওদের আমাদের সমস্যার কথা বলি, যদিও ওরা আমাদের সমস্যার কথা বুঝতে পারে, আর রেস্টুরেন্টের বিল ওই মেয়ে দুটোই দিয়ে দেয়। তারপর কি হলো? ওদের সাথে পরিচিত হলাম। একজনের নাম ফাহিমা রহমান, আরেকজনের নাম বৃষ্টি রহমান। ওরা দুজনেই চাচাতো বোন। মেয়ে দুটো অনেক সুন্দর, দেখে মনে হয় প্রেমে পড়ে যাব। সত্যি? তাহলে কি তোদের সিরিয়াল ক্লিয়ার হয়ে গেল? আর বলিস না, ওদের বাবা এখানে বিজনেসম্যান। মেয়ে দুটোর নম্বর নিয়ে নিচ্ছি। আমি বৃষ্টিকে পছন্দ করে ফেলেছি, আর শাকিল ফাহিমাকে পছন্দ করে ফেলেছে। কি বলিস? আমার সাথে কখন পরিচয় করিয়ে দিবি? আগে ওদের সাথে একটু ভাব করে নি। এখন ইয়েন কেন লাগবে তা বল। ওদের ইয়েন ফেরত দেব, আর বাকি টাকা দিয়ে ওদের নিয়ে আজকের দিনটা ঘুরবো। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, তোরা ঘোর, তবে নিজেদের খেয়াল রাখবি। আবার দেখিস ওই মেয়েগুলো তোদের দুজনকে ফাঁসিয়ে নিচ্ছে না তো? তোর কথাই তো যুক্তি আছে, কিন্তু মেয়েগুলোকে দেখে তো তাই মনে হচ্ছে না। ভুলে গেলে চলবে না, আমাদের শত্রুর অভাব নেই, সেজন্য অনেক সাবধানে থাকবি। ঠিক আছে, আমি শাকিলের সাথে কথা বলে দেখি, আর ওদের মুভমেন্ট আমরা ফলো করব। ঠিক আছে, আমিও এদিকে সব ঠিক করে ফেলেছি। ওকে, আমরা ওদের দেখাবো। ঠিক আছে, এখন রাখি। এরপর শাকিল আর অন্তর ওদের দিয়ে পার্কে ঢুকতে যাবে, তখনই